আমার এখন হঠাৎ আমি দেখলাম যে সেকেন্ড রিপাবলিক তৈরি করতে হবে, কেউ কেউ বলতেছে গণপরিষদ করতে হবে। এগুলো কি বাংলাদেশের প্রেক্ষাপটে এখন খুব বেশি প্রয়োজন, না প্রয়োজন এই গণতান্ত্রিক যাত্রাটাকে আমাদের শুরু করা? তারা যেই দলটা নিবন্ধনই নাই তারা নির্বাচন কমিশনের পদত্যাগ চায়। অদ্ভুত বাংলাদেশ। আমি যে দর্শনটা বিশ্বাস করি প্রিন্স ভাই সেটার সাথে একমত নাও হতে পারে। এইটাই কিন্তু গণতন্ত্রের সবচেয়ে বড় সৌন্দর্য আমরা মনে করি। সকল মতকে এক জায়গায় নিয়ে এসে যদি যেটাকে আপনি একটা যদি কিছু তৈরি করতে পারেন সেটা হলে আমি মনে করি সবচেয়ে ভালো। আর বিশেষ করে 5ই আগস্ট পর বাংলাদেশের যে প্রেক্ষাপট, এখানে আমার মনে হয় যে এই জিনিসটা মূল ফোকাস ছিল এই যে ঐক্যমত, সেখান থেকে আমরা কিছুটা একটু বিচ্যুত হয়ে যাচ্ছি। আগে কি ছিল যে শেখ হাসিনা বাংলাদেশটাকে শেষ করে দিয়েছে, একটা ফেসিস্ট শাসন ব্যবস্থা 15 বছর চালু করেছে, যার কারণে আমাদের গণতন্ত্র নাই, আমাদের কথা বলার স্বাধীনতা নাই, আমাদের ভোটের অধিকার নাই, আমাদের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। এই জায়গা থেকে উত্তরণ করে আগামী দিনে একটা গণতান্ত্রিক বাংলাদেশের পথে যাত্রা শুরু করা। কিন্তু আপনি দেখবেন যে নানা দল, এই যে আপনি কিছু কিছু নামে দলের নাম উচ্চারণ করেছেন, তারা এমন কিছু প্রসঙ্গ উত্থাপন করেছে যার সাথে এই সংস্কারের খুব সম্পর্ক আছে বলে আমরা মনে করি। যেমন আমার বাংলাদেশের রাষ্ট্রের মূলনীতি আমার কেন পরিবর্তন করতে হবে, আমার সংবিধান কেন ছুঁড়ে ফেলতে হবে, আমার এখন হঠাৎ আমি দেখলাম যে সেকেন্ড রিপাবলিক তৈরি করতে হবে, কেউ কেউ বলতেছে গণপরিষদ করতে হবে। এগুলো কি বাংলাদেশের প্রেক্ষাপটে এখন খুব বেশি প্রয়োজন, না প্রয়োজন এই গণতান্ত্রিক যাত্রাটাকে আমাদের শুরু করা? কোন বিষয়গুলো প্রয়োজন ছিল? আমি মনে করি বাংলাদেশের সবচেয়ে বড় যে জিনিসটি দরকার ছিল সেটা হলো আগামী দিনে অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন করার জন্য কোন জায়গাটা আমাদের সংস্কার করা দরকার, সেটা মূল প্রায়োরিটি হওয়া উচিত ছিল। কারণ আপনি দেখেন স্বাধীনতার 54 বছরে আমরা এখনো একটা নির্বাচন কমিশন নিয়োগের আইন করতে পারিনি। এখন হলো বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে একটা সুবিধাজনক সময়। এখন এই 10 মাসও ওখানে তো আমরা ওখানে হাতে দিতে পারিনি। কেন? আমার তো একটা নির্বাচন করতে হলে আমাকে নির্বাচন কমিশন লাগবে। অনেকের অভিযোগ আছে এই নির্বাচন কমিশন যেটা হয়েছে শেখ হাসিনার তৈরি আইন, সার্চ কমিটির আইন। এখন তো এটা বলা হচ্ছে বিএনপির দলীয় কার্যালয়ে পরিণত হয়েছে। এটা বলার কোনো সুযোগ নাই। এই কারণে আপনি বলবেন, আপনি যদি শুধু রাজনীতির খারের বা বিরোধিতার খাতিরে কোনো কথা বলবেন, এই নির্বাচন কমিশন কি একটা নির্বাচন করেছে যার নিরপেক্ষতা, সক্ষমতা, দুর্বলতা, সফলতা নিয়ে আপনি প্রশ্ন তোলার আমাদের কোনো সুযোগ আছে? আইনের কথা বলা হচ্ছে, যেই কালো আইনের বিরোধিতা আপনারাও করেছিলেন। না, আমরা তো এই জন্যই তো আমরা বলি যে একটা নতুন আইন করেন আপনি, কিন্তু আইনের দিকে তো আমি তো দেখি না প্রিন্স ভাইয়ের ঐক্যমত কমিটিতে এটা তারা বলে কিনা যে এখনো কেন নির্বাচন 10 মাসে আমি কেন নির্বাচন কমিশনের একটা আইন করতে পারলাম না, কেন আমি বাংলাদেশে এই 54 বছরের বিচারপতি কিভাবে নিয়োগ হলো আমি সেটা করতে পারলাম না, কেন এখনো আমি এই যে পুলিশ সংস্কারের বিষয়, আমি তো এই জিনিসটা সবচেয়ে আমার কাছে অবাক লাগছে যে গত আওয়ামী লীগের আমলে সবচেয়ে গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী, দলীয় ক্যাডার হিসাবে ব্যবহৃত হয়। অথচ আপনি দেখেন পুলিশ সংস্কার নিয়ে আমরা তেমন কথাই শুনি না, আলোচনা। লন্ডন বৈঠকে কি এই বিষয়গুলো জানতে চাওয়া হয়েছে বা আলোচনা হয়েছে? আসলে লন্ডন বিষয়টাকে আমি ওখানে কি আলোচনা হয়েছে সেটা তো ইন্টেরিয়াম, যেটা আমরা যৌথ ঘোষণা মাত্র শুনলাম। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে লন্ডন ঘোষণাটা ইতিবাচক দিক হলো বাংলাদেশের রাজনীতির যে একটা অস্থিরতা ছিল, কারণ বিএনপি একটি বৃহত্তর রাজনৈতিক দল। অনেকে মনে করে যে বিএনপি বাংলাদেশে এখন প্রত্যেকটা জায়গায় তার একটা সংগঠন আছে। এখানে ইন্টেরিয়াম গভর্নমেন্ট এবং বিএনপির মধ্যে একটা ধূম্রজাল তৈরি হয়েছিল, ওইটা কেটে গেছে। এইটাই মনে হয় সবচেয়ে বড় স্বস্তির বিষয়। আপনার মনে হচ্ছে সার্বিকভাবে দেশে যে একটা রাজনৈতিক অস্থিরতা দেখা যাচ্ছিল সেটা কেটে গেছে। এইটা হলো বড় ইস্যু, যার জন্য আজকে দেখেন এই যে ঐক্যমতের আলোচনা বলেন, আগামী দিনে আলোচনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার মনে হয় এটা ইতিবাচক একটা ভূমিকা এখানে রেখে চলেছে। আপনাদের কাছে কি মনে হয় যে জাতীয় ঐক্যমত্যের কথা বলা হয়? সেদিন আমাদের এখানে একজন বিএনপি নেতা ছিলেন, তিনি বলছিলেন যে আসলে জাতীয় ঐক্যমত্য তৈরির যে পথটা সেটা আসলে এই আলোচনার মধ্যে দিয়ে অনেকটাই সুদূর মানে সামনের দিকে এগিয়েছে। আপনার কাছে কি মনে হয় আসলে কি দুজনের বৈঠকের মধ্য দিয়ে আসলে সার্বিকভাবে জাতীয় ঐক্যমত্য? না, একটা অস্থিরতা কেটে গেছে, এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। বরং আলোচনার দাঁড়টা আরো সহজ হয়ে গেল। কারণ একটা দুজনের মধ্যে আপনি যদি আমরা কি মনে দেখি, আমরা আপনার এই যে ইসরায়েল ফিলিস্তিন একসময় তো শত্রু ছিল, আলোচনা ডায়লগ হয়েছে না? এই যে তালেবানরা আমেরিকারা ডায়লগ হয়েছে না? আপনার সংলাপের বিকল্প নাই যে কোনো বিষয়, আপনি যে কোনো সংকট সমাধানের একমাত্র কার্যকরী মেথড হলো আপনার সংলাপ, আলোচনা, 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 এর বাইরে বিকল্প নাই। আমরা মনে করি যে আলোচনাটা শুরু হচ্ছে, একটা পর্যায়ে তো যাবে, কিন্তু আমাদের এমন কোন বিষয় উত্থাপন করা উচিত না যেটা সামগ্রিক এই অগ্রগতিটাকে ব্যাহত করে। আপনি তো বেশ কয়েকবার ইতিপূর্বে তো এনসিপি বলছে, আপনি একটা এখানে একটা শব্দ উচ্চারণ করেছে, এনসিপি নাকশ হয়েছে। আর যেই দলটার গঠনতন্ত্র নাই, অর্থাৎ কি দিয়ে তারা রাজনীতি করবে নাই, তার
ম্যানিফেস্টো নাই, তার দর্শন নাই। তারা কোন দর্শন, যেমন আমরা কি বলি যে বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী, বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী, প্রিন্স ভাইরা বলে যে আমরা সমাজতান্ত্রিক অর্থনীতিতে বিশ্বাসী। একটা তাদের আইডিওলজি ফিলোসফি আছে না আমাদের সবার। আপনি এখন পর্যন্ত জানতে পেরেছেন যে এনসিপির ফিলোসফিটা কি করতে চায়? মধ্যপন্থা বলছে, অথচ তারা যেই দলটা নিবন্ধনই নাই তারা নির্বাচন কমিশনের পদত্যাগ চায়। অদ্ভুত বাংলাদেশ।